প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ধামরাই সরকারি কলেজ কর্তৃক আয়োজিত পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাইদ আনোয়ার, প্রভাষক, পদার্থবিজ্ঞান বিভাগ, ধামরাই সরকারি কলেজ। প্রিয় শিক্ষার্থীরা, 2021 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষায় অবতীর্ণ হবে, তোমরা ইতিমধ্যে অবগত হয়েছ যে তোমাদের সিলেবাস সংক্ষিপ্ত করা হয়েছে। আর এই সংক্ষিপ্ত করার ক্ষেত্রে তোমাদের অল্প কয়েকটি অধ্যায় রাখা হয়েছে, যার মধ্যে দ্বিতীয় পত্রের 8ম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা রাখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা নিয়ে পড়াশোনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে যে বিষয়টি পড়াশোনা করব সেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা, জড় প্রসঙ্গ কাঠামো, অজড় প্রসঙ্গ কাঠামো এবং আইনস্টাইনের আপেক্ষিক তথ্য। সনাতন বা অ্যানসিয়েন্ট পিরিয়ডে মনে করা হতো যে এই মহাবিশ্ব মাত্র দুইটি জিনিস নিয়ে গঠিত, একটি হচ্ছে পদার্থ আর একটি হচ্ছে শক্তি। কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান প্রমাণ করেছে যে পদার্থ এবং শক্তি এটা হচ্ছে একই জিনিসের দুইটি ভিন্ন সত্তা। কিন্তু পদার্থকে শক্তিতে রূপান্তর করা সম্ভব, অর্থাৎ পদার্থ এবং শক্তির আলাদা সত্তা আছে, কিন্তু এরা একই জিনিস, এরা অবিচ্ছিন্ন। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যে বিষয়টি লক্ষ্য করব সেটি হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। তোমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের ভেক্টর অধ্যায়ে জড় প্রসঙ্গ কাঠামো কি জিনিস সেটা জেনেছ। ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা, যার সাপেক্ষে অন্য কোনো বস্তুর অবস্থান, গতি, বেগ ইত্যাদি নির্ণয় করা হয়, সেই ত্রিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থাকেই বলা হয় প্রসঙ্গ কাঠামো। এখন প্রসঙ্গ কাঠামো হতে পারে দুই প্রকার, একটা হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো আর একটা হচ্ছে অজড় প্রসঙ্গ কাঠামো। তোমরা নিউটনিয়ান বলবিদ্যা অর্থাৎ প্রথম পত্রের 4র্থ অধ্যায়ে মহাবিজ্ঞানী নিউটনের গতির সূত্র পড়েছ। যে প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতি সূত্রগুলো প্রযোজ্য হয় এবং জড়তার সূত্র মানে নিউটনের প্রথম সূত্র তা প্রযোজ্য হয়, সেই প্রসঙ্গ কাঠামোকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। কাজে আমরা সংক্ষেপে বলতে পারি, যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের সূত্র প্রযোজ্য হয়, সিদ্ধ হয়, তাদেরকে বলা হয় জড় প্রসঙ্গ কাঠামো। আর যে সকল প্রসঙ্গ কাঠামোতে নিউটনের গতিসূত্র প্রযোজ্য হয় না, তাদেরকে বলা হয় অজড় প্রসঙ্গ কাঠামো। সাধারণত ঘূর্ণায়মান, অসমবেগে চলমান প্রসঙ্গ কাঠামোগুলো অজড় প্রসঙ্গ কাঠামো। আমরা পদার্থবিজ্ঞানের জ্ঞান থেকে জানি, সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে আসে। তো বিজ্ঞানের প্রথম দিকে ধারণা ছিল যে কোনো রশ্মি বা শক্তি যদি স্থানান্তরিত হয় তাহলে মাধ্যমের প্রয়োজন হয়। আমরা জানি যে পৃথিবী পৃষ্ঠকে কেন্দ্র করে একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত বায়ু স্তর রয়েছে। তাহলে যখন পৃথিবীর এই বায়ু স্তরে প্রবেশ করে আলোকরশ্মি, তখন এই বায়ু মাধ্যমের মধ্য দিয়ে আলোকরশ্মি ভূপৃষ্ঠে পতিত হয়। এখন কথা হচ্ছে, সূর্য থেকে পৃথিবীর বায়ু স্তর পর্যন্ত এইখানে একটা লম্বা স্পেস বায়ু শূন্য, অর্থাৎ এখানে কোনো মাধ্যম নেই। তাহলে প্রশ্ন হলো,
এটা কিন্তু আমি সনাতন পদার্থবিজ্ঞানের কথা বলতেছি। তাহলে সনাতন পদার্থবিজ্ঞানীরা ভাবলেন তাহলে এই যে শূন্য স্পেস, এই শূন্য স্পেসের মধ্য দিয়ে আলোক রশ্মি আসে কিভাবে? কারণ তাদের ধারণা যে যদি আলোক রশ্মি এক স্থান থেকে অন্য স্থানে যায় অবশ্যই মিডিয়াম প্রয়োজন। তাহলে এই শূন্য মাধ্যমে কি ভাবে আসে? তখন তারা একটি পুরো মহাবিশ্বে একটি কাল্পনিক মাধ্যম ধরে নিল। তাদের ধারণা ছিল যে এই পুরো মহাবিশ্বেই একটি কাল্পনিক মাধ্যম রয়েছে, যেটির নাম হচ্ছে ইথার। অর্থাৎ ইথার নামক একটি স্থিতিস্থাপক মাধ্যম পুরো মহাবিশ্ব জুড়ে বিস্তৃত। ফলে তাদের পক্ষে এখন ব্যাখ্যা করা সম্ভব হলো, যেহেতু পৃথিবীর বায়ুমণ্ডলের উপরিভাগ থেকে সূর্য পর্যন্ত এই জায়গাটা বায়ুশূন্য, কিন্তু এখানে তো ইথার মাধ্যম রয়েছে। এই ইথার মাধ্যমের মধ্য দিয়ে আলোক রশ্মি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে এবং পরবর্তীতে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্য দিয়ে ভূপৃষ্ঠে এসে পতিত হয়। এটা কিন্তু প্রমাণিত বিষয় ছিল না, এটা তাদের কাল্পনিক ধারণা ছিল। পরবর্তীতে দুজন মহান বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে মাইকেলসন, আরেকজনের নাম হচ্ছে মুরলে, আবার কোনো কোনো বইয়ে মুরলেও উল্লেখ করা হয়। তো মাইকেলসন এবং মুরলে বা মর্লি, এই দুইজন বিজ্ঞানী প্রমাণ করেন যে এই যে ইথার বলতে যে মহাবিশ্বে আমরা একটি মাধ্যম চিন্তা করেছিলাম, এটা আসলে নেই। তারা তাদের একটি পরীক্ষার মাধ্যমে এই প্রমাণটি করেন। তাদের পরীক্ষা থেকে 3টি প্রধান আউটপুট বেরিয়ে আসে। একটি হচ্ছে এই মহাবিশ্বে ইথার বলতে কিছু নেই। আর বিজ্ঞানী গ্যালিলিওর রূপান্তর, অর্থাৎ দুটি জড় প্রসঙ্গ কাঠামোর ক্ষেত্রে যে স্থানাঙ্ক ব্যবস্থা আছে তাদের মধ্যে যে পারস্পরিক সম্পর্ক বিশিষ্ট যে রিলেশন, সেইটা সঠিক নয়। অর্থাৎ গ্যালিলিও ট্রান্সফরমেশন সঠিক নয়। এরপরে হচ্ছে আলোর বেগ, খুবই ইম্পর্টেন্ট বিষয়, যে আলোর বেগ ধ্রুব। অর্থাৎ তুমি একটি গতিশীল যানে বসে আলোর বেগ নির্ণয় করো, কিংবা এক জায়গায় বসে আলোর বেগ নির্ণয় করো, তুমি যাই করো না কেন সব জায়গায় আলোর বেগ তুমি একই পাবে। অর্থাৎ মাইকেলসন মর্লির পরীক্ষা থেকে এই 3টে বিষয় আমরা জানতে পেরেছি, যে ইথার বলতে কিছু নেই, গ্যালিলিও রূপান্তর সঠিক নয়, এবং সকল মাধ্যম বা পর্যবেক্ষক সাপেক্ষে আলোর বেগ ধ্রুব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা মাইকেলসন মর্লির পরীক্ষা পড়ার পরে আমরা চলে যাব আধুনিক পদার্থ বিজ্ঞানের অন্যতম শ্রেষ্ঠ আবিষ্কার আপেক্ষিক তত্ত্ব। যে তত্ত্বটি তোমরা সবাই জানো মহাবিজ্ঞানী আইনস্টাইন দিয়েছিলেন। আলবার্ট আইনস্টাইন আপেক্ষিকতার উপর 2টি তত্ত্ব দিয়েছেন। একটা হচ্ছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি, আরেকটি হচ্ছে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি। আমরা আমাদের এই ক্লাসে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ব, যেটা 1905 সালে আলবার্ট আইনস্টাইন দিয়েছিলেন। আমরা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি পড়ার ক্ষেত্রে 2টি বিষয় স্বীকার করে নিব, বা আমরা 2টি বিষয় সঠিক জেনে পরবর্তীতে আমরা সামনে অগ্রসর হব। যে 2টি বিষয়কে স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি এর স্বীকার্য বলা হয়। স্পেশাল থিওরি অফ রিলেটিভিটির প্রথম স্বীকার্য হচ্ছে সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের সূত্রগুলো একই রূপ লাভ করবে বা একই রকম হবে। আমরা জানি পরস্পরের সাপেক্ষে ধ্রুব বেগে গতিশীল প্রসঙ্গ কাঠামোগুলো হচ্ছে জড় প্রসঙ্গ কাঠামো। এই সকল জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলো একই রকম হবে।
আমরা পরবর্তীতে যখন এই আলবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে সময়, ভর এবং দৈর্ঘ্যের পরিবর্তন দেখব, তখন দুটি জড় প্রসঙ্গ কাঠামো আমরা চিন্তা করব। তখন আমরা দেখব প্রথম জড় প্রসঙ্গ কাঠামো এবং দ্বিতীয় জড় প্রসঙ্গ কাঠামোতে পদার্থবিজ্ঞানের মৌলিক সূত্রগুলোর রূপ একই রকম। আর দ্বিতীয় স্বীকার্য হচ্ছে, যেটা আমরা এর আগেও মাইকেলসন এবং মর্লির পরীক্ষা থেকে পেয়েছি, সেটা হচ্ছে আলোর বেগ ধ্রুব, অর্থাৎ সকল জড় প্রসঙ্গ কাঠামো সাপেক্ষে শূন্য স্থানে আলোর বেগ একই। আর আমরা জানি এই মানটি হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। অর্থাৎ শূন্য মাধ্যমে তুমি বসে থেকে কিংবা গতিশীল হয়ে যেভাবে আলোর বেগ নির্ণয় করো না কেন, আলোর বেগের মান একই পাবে। অর্থাৎ তোমার গতি ফলে আলোর বেগের মান তফাৎ হবে না। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা আধুনিক পদার্থবিজ্ঞানের ধারণা পেলাম। যে কথাটাই বলতেছিলাম, যে একটা সময় অ্যানসিয়েন্ট পিরিয়ডে মনে করা হতো ভর এবং শক্তি দুটি আলাদা জিনিস, কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান প্রমাণ করেছে যে ভর এবং শক্তি দুটি আলাদা জিনিস নয়, একই বিষয়, কিন্তু সত্তা ভিন্ন, রূপ ভিন্ন। আধুনিক পদার্থবিজ্ঞানের মূলত সূচনা হয় এক্স রে আবিষ্কারের মধ্য দিয়ে। পরবর্তীতে প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব, আলবার্ট আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ব, তারপরে আমরা দেখব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, ডি ব্রগলি ওয়েভ, এই সমস্ত আবিষ্কারের মধ্য দিয়ে আধুনিক পদার্থবিজ্ঞান বিকশিত হয়েছে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা আগামী ক্লাসে দেখব যে গ্যালিলিও রূপান্তর কি, লরেন্স রূপান্তর কি, এবং আলবার্ট আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে সময় সম্প্রসারণ, দৈর্ঘ্য সংকোচন এবং ভর বৃদ্ধি। তো সে পর্যন্ত সবাই ভালো থাকো, বেশি বেশি বাসায় পড়াশোনা করো, এই প্রত্যাশা রাখছি। সবাইকে ধন্যবাদ।